নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম চোর তাড়াতে ভূত। লেখক শেখর বসু, গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি আজকের গল্প, চোর তাড়াতে ভূত। মধুসূদনবাবু চাকরি থেকে অবসর নেওয়ার পরে মনের মতো করে একটা বাড়ি বানালেন। দোতলা বাড়ি, ওপরে নিচে দুটো ফ্ল্যাট। কৃপণ হিসাবে মধুসূদনবাবুর দারুণ বদনাম ছিল, কিন্তু বাড়ি তৈরির ব্যাপারে তিনি বিন্দু মাত্র কাপণ্য দেখাননি। সারা জীবনের জমানো টাকা দু হাতে খরচা করে ছবির মতো এই বাড়ি বানিয়েছেন। বাড়িটা যে দেখে সেই তারিফ করে। হ্যাঁ, রুচি আছে বটে গৃহস্বামীর। মধুসূদনবাবুর ছেলে মেয়ে নেই, কর্তা গিন্নির সংসার, তবে খুবই সুখের সংসার। আগে কর্তা গিন্নির মধ্যে সামান্য চেঁচামেচি ঝগড়াঝাটি হতো, কিন্তু গিন্নি বদ্ধ কালা হয়ে যাবার পর সে অশান্তিটুকুও আর হয় না। এক হাতে তালি বাজে না, এক গলায় ঝগড়াও হয় না। সুতরাং ওদের সংসারে এখন কোনো রকম গোলমাল নেই। বাড়ি তৈরির পেছনে মধুসূদনবাবুর একটা সোজা হিসেব ছিল। দোতলায় থাকবে কর্তা গিন্নি, আর একতলাটা ভাড়া দেবেন। ভাড়া আর ব্যাংকের সুদের টাকায় দুজনের সংসার দিব্যি হেসে খেলে চলে যাবে। অঙ্কের নিয়মে সব কিছু হলো, কিন্তু কোনো ভাড়াটেই মধুসূদনবাবুর বাড়িতে এক মাসের বেশি টিকতে পারল না। শেষে বাড়িটার দুর্নাম হয়ে গেল। অত সুন্দর বাড়িতে ভাড়াটে আর আসতে চায় না। মধুসূদনবাবুর কয়েকজন হিতৈষী ছিলেন, তারা ওকে নানাভাবে বোঝালেন, কিন্তু মধুসূদনবাবুর যুক্তির থেকে এক চুলও সরলেন না। সব পরামর্শের উত্তরেই এক কথা, বাড়িটা মশাই আমার রক্ত জল করা পয়সায় তৈরি। এ বাড়ির প্রতিটি জিনিস আমার খাটনির টাকায় কেনা। আমার সারা জীবনের সব সঞ্চয় এই বাড়িটার পিছনে ঢেলেছি, আর সে বাড়ি আমি দেখাশোনা করব না? হিতৈষীদের একজন তখন চটে গিয়ে বললেন, আপনি তাহলে আপনার বাড়িটা চোরেদের দিন। চোরেরা রাত্রিরে চুরি করার জন্য বেরিয়ে সকালে ফিরে এসে ঘুমোবে, ওদের কোনো অসুবিধা হবে না আপনার এই বাড়িতে থাকতে। কথাটায় বেশ কষ্ট পেলেন মধুসূদনবাবু, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। বাড়ি ফিরে এসে মনের দুঃখে গিন্নিকে বললেন, আচ্ছা তুমিই বলো, আমি কোনো অন্যায় করেছি? এদিকে যা চোরের উৎপাত, রাত্রিবেলায় পাহারা না দিলে কি চলে? চোরেরা যদি দেখে যে গৃহস্থ জেগে আছে, তারা চুরি করার জন্য বাড়িতে ঢোকে না। কিন্তু আমি জেগে আছি, চোরটা সেটা জানবে কি করে? আমি তাই তাদের জানাবার জন্যে 1 ঘন্টা অন্তর খড়ম পায়ে মাঝে মধ্যে পায়চারি করি, ইচ্ছে করে জোরে জোরে কাশি। তারপর একটা কাঠি দিয়ে জানলার গ্রিলে ক্রিং 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 করে শব্দ করি। এটা কি দোষের? চোরের হাত থেকে আমি বাড়ির সবাইকে বাঁচিয়েছি, অথচ ভাড়াটেরাই নাকি আমাকেই গালাগালি দিচ্ছে। আমার জন্যেই নাকি ওরা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আচ্ছা গিন্নি, তুমিই বলো আমার দোষটা কোথায়? সব কথা শেষ হলে গিন্নি বললেন, এর জন্য তুমি মন খারাপ করো না। 3টে পেয়ারা গাছ নষ্ট হয়েছে তো হয়েছে, তুমি এবার 3টের বদলে 4টা পেয়ারা গাছ লাগাও। হ্যাঁ, কি কথা আর কি উত্তর! মধুসূদনবাবু অজ্ঞতা কপাল চাপড়ে বললেন, কালার একটা কথা যদি কানে যায়,
তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। এভাবেই দিন গড়াতে লাগলো। মাসের পর মাস কেটে গেল, কিন্তু মধুসূদন বাবুর বাড়িতে আর কোনো ভাড়াটে এলো না। তার বদলে যারা এলেন তারা সাধারণত পোড়ো বাড়িতে থাকেন। মধুসূদন বাবুর একতলার ফ্ল্যাটে ভাড়ার বাসিন্দা হলেন দুজন ভূত। এরা খুব পণ্ডিত, মানে ভূতদের সমাজের সবাই এদের খুব মান্যিগণ্যি করে। পড়াশোনার সুবিধের জন্য এরা একটা নিরিবিলি জায়গা খুঁজছিলেন। হঠাৎই এই ফ্ল্যাটটা পেয়ে গিয়ে ওদের আনন্দ আর ধরে না। সাজানো গোছানো ফ্ল্যাট, সব ঘরে দেয়াল আলমারি। পণ্ডিত ভূত সেই সব আলমারিতে নিজেদের বইপত্র গুছিয়ে ফেললেন চটপট। এরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করছেন। বিষয়টি হলো মানুষদের ভৌতিক ব্যবহার। অনেক মানুষের কাণ্ড কারখানা অবিকল চ্যাংড়া ভূতেদের মতন। এটা কেন হয়, এর পিছনে কোন ধরনের মানসিকতা কাজ করে, ইত্যাদি ইত্যাদি। রাত একটু গভীর হলে গবেষক ভূত দুজন পড়াশোনা করতে বসে গেলেন। চারদিক অসম্ভব নির্জন। লেখাপড়ার কাজ তর তর করে এগোতে লাগলো। হঠাৎ দুজন ভূতি চমকে উঠলেন একসঙ্গে। মাথার উপর খট খট হঠাৎ। কি ব্যাপার? পাড়ার মস্তান ভূতরা কি ওদের বিরক্ত করতে এসেছে? কিছুক্ষণ মন দিয়ে শব্দটা শোনার পর ওরা বুঝতে পারলেন এ শব্দ ভূতের নয়। দোতলায় কোনো মানুষ শব্দ করে হেঁটে বেড়াচ্ছে। অদ্ভুত তো, কোনো শব্দ যদি একভাবে একটানা অনেকক্ষণ ধরে চলে, আস্তে আস্তে সেটা কানে সয়ে যায়। গবেষকরা আবার তাদের কাজে মন বসালেন কোনো মতে, কিন্তু কাজ এগোতে পারল না। হঠাৎ খক খক করে প্রচণ্ড জোরে কাশির শব্দ উঠল। কাশি আর থামতেই চায় না। নিশতি রাতে বিকট কাশির দমকে সারা বাড়িটা প্রায় কেঁপে কেঁপে উঠছিল। শব্দটা ভেসে আসছে দোতলা থেকে। এরকম বিকট শব্দের মধ্যে কি কাজে মন বসানো যায়? কিন্তু বসাতে তো হবেই। গবেষণার মতো কাজ ফেলে রাখা যায় না। তাই ভূত দুজন আবার নিজেদের কাগজপত্রের উপর ঝুঁকে পড়লেন। কিছুক্ষণ বাদে ভয়ঙ্কর একটা শব্দে ওদের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। হাতের ধাক্কায় দরকারি কাগজপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝের উপর। এটা আবার কিসের শব্দ? দোতলার ওই বিদঘুটে শব্দটা সারা পাড়া প্রায় কাঁপিয়ে দিচ্ছিল। এত গোলমালের মধ্যে কাজকর্ম করা তো দূরের কথা, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকাও অসম্ভব। ব্যাপারটা কি দেখার জন্য গবেষক ভূত দুজন হাওয়ায় মিলিয়ে গিয়ে সাঁ করে দোতলার ঘরে চলে এলেন। এখানে এসে তাদের চমকাতে হলো আর একবার। মধুসূদন বাবুর পরনে লুঙ্গি, গায়ে ফতুয়া, মাথায় পাগড়ির মতো করে বাঁধা মাফলার। তিনি এক মনে লাঠির ছড় টেনে যাচ্ছিলেন জানলার গ্রিলে। গবেষক ভূত দুজনের মধ্যে একজন মাস্টারমশাই আর একজন ছাত্র। মাস্টারমশাই ফিস ফিস করে ছাত্রকে বললেন, আরে এই লোকটা তো আমাদের গবেষণার কাজে লেগে যাবে। একেই বলে মানুষদের ভৌতিক আচরণ। কিন্তু লোকটা এইরকম করছে কেন? কারণটা জানার জন্য ভূত দুজন মানুষের চেহারা ধরে মধুসূদনের সামনে গিয়ে হাজির হলেন। মাঝরাত্রে হঠাৎ করে ঘরের মধ্যে লোক দেখে মধুসূদনবাবু চোর চোর বলে চেঁচাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই মাস্টারমশাই ভূত বলে উঠলেন, আমরা চোর নই, ভূত। আপনি শুধু শুধু ভয় পাবেন না। মধুসূদনবাবু ভূতের চাইতে চোরকে অনেক বেশি ভয় পান। ভূতের কথায় সামান্য আশ্বস্ত হলেন তিনি, কিন্তু মন থেকে সন্দেহ পুরোপুরি দূর হলো না। চোখ ছোট করে বললেন, আপনারা যে ভূত তার প্রমাণ কি? আপনারা কি নিজেদের মাথা নিজেরাই চিবিয়ে খেতে পারেন? এই ধরনের বিশ্রী একটা প্রমাণ চাওয়ার জন্যে গবেষক ভূত দুজন আহত হলেন। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পরে মাস্টারমশাই ভূত বললেন,
আমরা লেখাপড়া নিয়ে থাকি, চ্যাংড়া ভূতদের মতো সব কাণ্ড কারখানা দেখানো সম্ভব নয় আমাদের পক্ষে। তবে আপনি যখন প্রমাণ চাইছেন, আমরা একটু ভূতের নাচ দেখাচ্ছি। এই না বলে ভূত দুজন নাচ জুড়ে দিল। বিশুদ্ধ ভৌতিক নাচ, মাথা নিচে পা ওপরে। ভূতেরা কখনো এপাশে, কখনো ওপাশে, কখনো জানলার উপর, সিলিংয়ে। মধুসূদনবাবু ইদানিং বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশাও ছেড়ে দিয়েছেন। কালা গিন্নির সঙ্গে কথা বলে সুখ নেই। এই অবস্থায় ভূতের নাচ দেখে অনেক দিন পরে বেশ মজা পেলেন তিনি। নাচার ফলে দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। সামান্য বিশ্রাম নেবার পরে মাস্টারমশাই রুট বললেন, আমরা ভূত। এবার বিশ্বাস হয়েছে তো? মধুসূদনবাবু অমায়িক হাসি হেসে বললেন, নিশ্চয় নিশ্চয়। এবার দয়া করে বলুন, আপনাদের কি কাজে লাগতে পারি আমি? গবেষক দুজন ঘোর প্যাচের ভূত নন, সাদা সরল ভূত। এখানে আসার উদ্দেশ্য অকপটে বলার পরে মাস্টারমশাই ভূত বললেন, আপনার আচরণ তো ঠিক ভূতের মতো। আপনি আমাদের গবেষণার কাজে একটু সাহায্য করুন। এর বিনিময়ে আপনি যা চান আপনি তাই পাবেন। মধুসূদনবাবুর বিষয়ী মানুষ। ভূতের কথায় ওর গোপের ফাঁকে একটু হাসি থেকে গেল। হাসতে হাসতে বললেন, হে আর এমন কি বড় কথা, তবে কাজ চালানোর সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার একটা ছোট্ট উপকার করেন। ভূতেরা বলল, কি উপকার? না, এই রাত্রিবেলায় চোরের ভয়ে ঘুমোতে পারি না, আপনারা তখন যদি একটু পাহারা দেন। এক কথায় রাজি হয়ে গেলেন গবেষক ভূত দুজন। মাসখানেক বাদে বিস্তর চেষ্টা করে বাড়িতে আবার ভাড়াতে বসালেন মধুসূদন। একতলার একটা ঘর বাদে বাকি ঘরগুলো ভাড়াতে বসে গেল। ওই ঘরটা তালা দেওয়া থাকে সবসময়। মাঝে মাঝে রাত্রিবেলায় ওই ঘরে ঢুকে একা একা কথা বলেন মধুসূদনবাবু। অন্য ভাড়াটেরা ভাবে ভীমরুতি ধরেছে বুড়োর। তা ধরুক, আগের মতো আর সারা রাত্রি ধরে বিদ্যুতের শব্দ তো করে না। নিরুপদ্রবে এখন রাত কেটে যায় এ বাড়িতে। আসল কথাটা কিন্তু মধুসূদনবাবু কারো কাছে ফাঁস করেনি। বদ্ধ ঘরে ভূত দুজন গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে পুরো দমে। বিরাট কাজ। এই কাজটা শেষ হতে নাকি আরো 10টা বছর লাগবে। মধুসূদনবাবু নিশ্চিত। এক ঘুমে লম্বা লম্বা রাত পার করে দিচ্ছে, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন আগামী 10 বছরের মধ্যে কোনো চোর যদি ভুল করেও এ বাড়িতে ঢুকে পড়ে, আস্ত ঘান নিয়ে তাকে আর ফিরে যেতে হবে না। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।